তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সাথে আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। ওনাকে আমি গিয়ে বললাম, ভাই আপনার এই মন্ত্রণালয় থেকে চলে যাওয়া উচিত। তার কারণ এখানে বাবুর কথা শুনে আপনার কথা তো শুনে না, এখানে এসপি ওসি মনে করে যে আপনি ক্ষমতাবান না, ক্ষমতাবান হল লুৎফুজ্জামান বাবর। অত্যন্ত ভালো ব্যবহার করেছে। আমি তাদের বললাম, আপনার যদি এই ব্যবহারে হয়ে থাকে তাহলে আপনারা সরাসরি যেটা বললেন না, আপনাদেরকে মানুষ দেবতা ভাববে যদি আপনারা সেটা করে থাকেন। তো এর ভিতরে কিছু দুষ্ট সব জায়গায় থাকে, এবং র্যাব র্যাব ডাকাতিও করেছে। এই রাজনৈতিক দলই কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে এসেছে। কিন্তু আওয়ামী লীগ মাঝখানে এই 15.5 বছর গণের বিরুদ্ধে 2 বছর অপকর্ম করেছে, দেশটাকে পিছিয়ে দিয়েছে 100 বছর। সেটা আপনি বলতে পারেন। তার মানে এই না রাজনীতিবিদদের কোনো অবদান নাই। রাজনীতি দেশটা স্বাধীন করেছে কারা? আমি পরিষ্কার ভাবে বলি, উনার মামলা এখনো কয়েকটা, আমার মামলা তো প্রত্যাহার হয়নি। আমার মামলাতে আমাকে তো বিগত সরকার, আমি তো বিএনপির এত বড় নেতা না, আমাকে তো সর্বপ্রথম সাজা দিয়েছিল। আমার মামলা আমি কোর্টে গিয়েছিলাম, জজ সাহেবের কাছে গেলাম, আমার 10 জন উকিল দাঁড়ালো। তারা তাদের বক্তব্যে বললেন যে এই মামলার কোনো রকমের কোনো ইয়ে নাই, সঠিক ইয়ে নাই, মানে ওর কি বলে কন্টেন্ট নেই। অতএব এই মামলা তাকে খালাস করে দেওয়া যেতে পারে। 10 জনের বক্তব্য শুনলেন। শোনার পরে উনি আমাকে দেখতে চাইলেন। আমি বসা ছিলাম, আমি সামনে গেলাম। তখন বলছে, আপনার ছাত্রলীগের হাওয়া তো, আপনার পিছনে অনেক মিছিল করেছে, এত কিছু বললো। তারপরে কিন্তু আমার মামলাটা শেষ করলো না, আবার 30শে জানুয়ারি তারিখ দিয়েছে। এরকম শত শত মামলা আমাদের নামে এখনো আছে। আমরা জমি দখল করতে, ঘর দখল করতে, পুকুর দখল করতে গিয়ে মামলা হয়নি। মামলাগুলি সবই মিথ্যা মামলা, একেবারে সাধারণ গায়েবী মামলা, আসমানি মামলা। সেই মামলা তো সরকার, অথচ প্রধান উপদেষ্টা মামলা তার অফিসের কর্মচারীরা করেছিলেন বোনাস ঠিক মতো না পাওয়া বা হিসাব ঠিক মতো না পাওয়ার কারণে। ওনার সমস্ত মামলাগুলি কিন্তু প্রত্যাহার হয়ে গেছে। আর আমাদের মামলাগুলি কিন্তু প্রত্যাহার হচ্ছে না। যে কোনো একটা পরিপত্র প্রজ্ঞাপন, যে কোনো কিছুর মধ্যে দিয়ে মামলাগুলি তো শেষ করে দিতে পারে, তা তো দিচ্ছেন না। আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকার একদিনই সব মামলাগুলি তারা খারিজ করে দিয়েছিল, এবং নিজের নিজের মামলা, শেখ হাসিনার মামলাগুলি করলো, ম্যাডামের মামলা ঝুলিয়ে রাখলো। এখন তো আমরা ওই অবস্থার ভিতরে এখন আমরা আছি। তারেক রহমানের মামলা শেষ না হওয়া পর্যন্ত উনি আসবেন না, আমিও আসতে বলবো না। তাহলে উনি কেন এসে বিতর্কে জন্ম দিবেন? সরকারের উচিত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য, সরকারের উচিত তার মামলাগুলি অতি দ্রুত তার মামলাগুলি প্রত্যাহার করে নেওয়া বা তার মামলাগুলি শেষ করে দেওয়া, আইনের মধ্যে দিয়ে, প্রক্রিয়ার মধ্যে দিয়ে শেষ করে দেওয়া উচিত মনে করি। আর এখানে আমার অত্যন্ত প্রিয় মেজর সরোয়ার, ব্যারিস্টার সরোয়ার যে কথাগুলো বললেন, র্যাব সৃষ্টি করা হয়েছিল মহৎ উদ্দেশ্য নিয়ে। র্যাবের সৃষ্টির আগে কিন্তু একটা বাহিনী সৃষ্টি করা হয়েছিল, বা একটা অপারেশন ক্লিন হার্ট। এই অপারেশন ক্লিন হার্টের জন্মের সাথে আমি জড়িত। যখন ওই সময় ঢাকার পরপর কয়েকজন কাউন্সিলর, যখন নিউটন সহ, শাহাদত সহ কয়েকজন যখন হত্যাকাণ্ডের শিকার হতে থাকলো, তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সাথে আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। ওনাকে আমি গিয়ে বললাম, ভাই আপনার এই মন্ত্রণালয় থেকে চলে যাওয়া উচিত। তার কারণ এখানে বাবুর কথা শুনে আপনার কথা তো শুনে না, এখানে এসপি ওসি মনে করে যে আপনি ক্ষমতাবান না, ক্ষমতাবান হল লুৎফুজ্জামান বাবর। তবে আপনি যদি থাকেন তাহলে এই আইন শৃঙ্খলার উন্নতি করতে হলে, এই সমস্ত কিলিং বন্ধ করতে হলে একটা বিশেষ বাহিনী গঠন করতে হবে। বিশেষ ভাবে সেই কর্মকাণ্ড যদি না করেন তাহলে কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না। ওই আমার কথা সূত্র ধরেই পরবর্তী সময় সরকার আলোচনা করে উনি অপারেশন ক্লিন হার্ট করলেন। অপারেশন ক্লিন হার্টের সময় আপনি ঈশ্বরদীতে ছিলেন, আপনি সুগার গানি এখানে ছিলেন, আপনি থেকে মেজর। তো সেই সময় আপনি দেখেছেন যে সেই সময় প্রথম দিকে অপারেশন ক্লিন হার্টে কিন্তু মানুষ সাই দিয়েছিল। কিন্তু যখন পরে আমাদের এখানে নাতিবাবু কবি বন্দেয়ালের নাতিবাবুকে মারলো, আমাদের ডেভিডকে মারলো, আপনার বরিশালের লিটন না কমিশনার লিটন নাম কি মারলো, তখন বিতর্কতা হওয়া শুরু করলো, পলিটিক্যাল লোকজনকে মারা শুরু করলো। এরপরে ধরেন একে মারলো, আপনার হলো কমিউনিস্ট নেতা আমাদের এখানে মারলো, একে মেকারকে মারলো, তারপরে এখানে কামরুল মাস্টারকে মারলো, আর হলো সিলেটের জমিদার পুত্র, নাম কি মনে হলে বলবো, তাকে যখন মারলো, তখন কবি আবু সালে যে স্বাধীনতার পর কবিতা লিখেছিল, ধরা যায় না, ছোঁয়া যায় না, বলা যায় না কথা, রক্ত দিয়ে পেলাম এর কোন স্বাধীনতা, এরকম একটা বক্তব্য দিন বলেছিলেন। হে র‍্যাব, তুমি কি জানো কাউ মুফাক্কার কে ছিল, মুফাত্তার দিকে মেরে ফেললো। এই সমস্ত কিছু কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বিতর্কিত হয়ে গেল। তারপরে সেটাকে পরিবর্তন করে পরে র‍্যাব সৃষ্টি করা হলো, বিভিন্ন বাহিনী থেকে নিয়ে এসে। উদ্দেশ্য ছিল ভালো, কিন্তু উদ্দেশ্য পরবর্তী সময়ে এটা হয়ে গেল সরকারের। যদি বিএনপি যতদিন ক্ষমতা ছিল ততদিন কিন্তু বিএনপি নেতারা, ম্যাডাম খালেদা জিয়া কিন্তু কোনোভাবে ইন্টারফেয়ার করে নাই। আমার এখানে একজন শফি তখন এখানে ছিল এএসপি, এখন প্রধান ছিলেন। আমার ওখানে ডেপুটি হাবিবুর রহমানকে ধরে নিয়ে আসছিল। তা হান্নান সাহেব তখন তার আগের বারে মন্ত্রী ছিল, এবার সে এমপি।
আমি হান্নান শাহ এমপি না, হান্নান শাহ আগে মন্ত্রী ছিলেন। আমি হান্নান শাহকে বলে আপনার এলাকায় বাড়ি ছিল আগে, আপনি কথা বলেন। না 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 হাবিব ম্যাডাম এটা নিষেধ করেছেন, তুমি বলো তোমার এলাকার ব্যাপার। তখন আমি 2 ঘন্টা ধরে আমি তর্ক করে পরে আমি সারালাম বিস্তারিত কাহিনী বলে। এটা ঠিক ছিল। কিন্তু র্যাব সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে যেমন, তেমনি নিজেরাও অপকর্ম করেছে। নারায়ণগঞ্জে যে 7 জনকে খুন করলো সেটা কি সরকার বলেছিল? বলে নাই। আপনার সিলেটে যে ডাকাতি করলো, মাদার ডাকাতি করলো, কয়েক কোটি টাকা লুট করলো, সেটা কি করে, সেটা কি সরকার বলেছিল? না। র্যাব অনেক জায়গায় ভাড়া খেটেছে, ভাড়া খেটেছে র্যাব, অস্বীকার করার উপায় নেই। আবার ভালো কাজও করেছে। যেমন র্যাব আমাকে যখন ধরলো মিরপুর ডিএসএস থেকে, অত্যন্ত ভালো ব্যবহার করেছে। আমি তাদের বললাম আপনার যদি এই ব্যবহারে হয়ে থাকে তাহলে আপনারা সরাসরি যেটা বললেন না, আপনাদেরকে মানুষ দেবতা ভাববে যদি আপনারা সেটা করে থাকেন। তো এর ভিতরে কিছু দুষ্ট সব জায়গায় থাকে। এবং র্যাব ডাকাতিও করেছে, ভালো কাজও করেছে। র্যাব অনেক কিছু নিয়ে ইয়ে করেছে। এখন তো র্যাব দীর্ঘ 1.5 বছর মতো র্যাবের উপর যখন স্যাংশন আসলো, স্যাংশন আসার পর তার দিকে আর আত্মগুম হলো না, ক্রস ফায়ার হলো না। তখন প্রতিদিনই ক্রস ফায়ার হতো। আর সরকার বলে দেয় তা তো না। এই যে প্রত্যেকদিন মিথ্যা যে বানোয়ার যে গল্প সাজাতো, যে অস্ত্র উদ্ধার করতে নিয়ে যাওয়া হয়েছিল, তার সাথী সহযোদ্ধারা তাকে ছিনিয়ে নিতে এসেছিল, সেখানে 2 পক্ষের গোলাগুলিতে মারা গিয়েছে। যে মারা যায়, যে সাথে যাকে নিয়ে যায় সেই মারা যায়। আর যারা ছিনিয়ে নিতে একজনের পর্যন্ত ধরা পড়ে নাই, একজন মারা যায় নাই। যে অস্ত্র সেখানে পাওয়া যেত সেই অস্ত্রের সাথে গুলি মেলে না, সেখানে গল্প সাজাতো। এই হয়েছে, এই যে মিথ্যাচার, দিনের পর দিন মিথ্যাচার করেছে, একই মিথ্যাচার করেছে। একটা বাহিনী যখন মিথ্যাচার করে, মিথ্যা কথা বলে, সেই বাহিনীর আর তারা কিছু হয় না। যেমন বিগত সরকারের প্রধানমন্ত্রী সকালবেলা ফজরের নামাজ পড়েই একদম বিসমিল্লাহ বলে মিথ্যা কথা বলা শুরু করতো, এবং রাতের বেলা শোয়ার সময় মিথ্যা কথা বলেই ঘুমাতো, তাছাড়া তার ঘুমাতো না। এই হলো অবস্থা ছিল। তো যে কোনো বাহিনী বলেন আর যে কোনো মানুষ বলে, মিথ্যা কথা যে বলে তার দ্বারা ভালো কাজ কোনোভাবেই হয় না। সরকার ছিল মিথ্যাবাদী, ওই সরকার মিথ্যাবাদী। এই যে আমি বারবার বলেছি, আমি কিন্তু জীবনে রিস্ক নিয়ে বলেছি, আমি হলি অরিজিন নিয়ে বলেছি। আমি আপনার কল্যাণপুরে যে নাটক সাজালো, পিছন দিকে সবগুলি গুলি ওয়ারেস্টার থেকে গুলি করা হলো, নাটক সাজালো 2 দিন ধরে ঘুরে গেছে। ওই যে সোলাকিয়া মসজিদে সেখানে কে ঈদগাহ পার্টি করলো, সিলেটে করলো। আমি তখনই বলেছি, যাকে আপনি চেনেন না, তার নাম জানেন না, সে জঙ্গি হয় কি করে? কি করে জঙ্গি হয় সে? 2 দিন ধরে ওখানে সৎ নিজান এই করেন সেই করেন, হেলিকপ্টার নিয়ে নাটক পালক ভাঙ ভুং করার পরে তারপরে সকালবেলা উঠে তার ওখানে আক্রমণ করে পরে পাওয়া গেল কি 2টা নাবালক বাচ্চা, একটা মায়ের পেটের মধ্যে বাচ্চা আছে, এরা হলো জঙ্গি। কতবার তখন বলেছে আমলি ক্ষমতা থাকা অবস্থায় এই সমস্ত অপকর্ম তারা করেছে। এই সমস্ত অপকর্ম অস্বীকার করতে পারবে? সরল ভাই বললেন তোরা স্বীকার মহত্ব স্বীকার কবে করলো? এখন করতেছে। এখন র্যাব বিলুপ্তির পথে যাচ্ছে। র্যাব যখন ছিল আমি বারবার বলেছি, ম্যাডাম খালেদা বলেছেন এই র্যাব সেই র্যাব না, অতএব তাকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। তারা যদি ওই সময় বলতো, ওই সময় র্যাবের একজন ডিজি কেন, যে কোনো একজন বলতো যে এই ঘটনা আয়নাঘর সৃষ্টি করা হয়েছে, এই করা হয়েছে, গুম করা হয়েছে, তখন বুঝতাম সাহসিকতা। এটা সাহসিকতা না। এখন তো বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলতে চায় না কেউ, ভয়ে কাঁপে, তো কোনো প্রতিবাদ করতে চায় না, গালি শোনে তাও প্রতিবাদ করতে পারে না। আমি তো পড়া করি না, ওই সময় করি নাই, কাঁপি না। সরকার তো বলছে যে সমালোচনা করতে, কিন্তু আবার সমালোচনা করলে বলছে যে সমালোচনা করলে আবার তারা ধমক দেয়। আরে বিএনপি কে ধমক খাওয়ার দল নাকি? বিএনপি মার খেতে খেতে কষ্ট পেতে পেতে বিএনপি সিজন হয়ে গেছে। হ্যাঁ, সে বিএনপি কে ধমক দেয়, বিএনপি কে বয়কট করতে হবে, জনগণকে আহ্বান জানাবো বিএনপির পাশে না দাঁড়াতে। এসব কি কথাবার্তা এগুলি থেকে সরে আসতে হবে। আমরা বলেছি তো যে সরকারকে আমরা সফল করবো। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন, প্রতিটা কথায় প্রতিটা বক্তব্যের ভিতরে বলেন যে এই সরকারকে আমরা সফল করতে চাই, এই সরকারের সফলতার মধ্যে দিয়ে গণতন্ত্র মুক্তি পাবে। তারা ঘুরে ফিরেই আমাদের কোনো অবদান নাই, রাজনৈতিক দল দেশটাকে ধ্বংস করে কিভাবে আসলে এতদিন দেশটা চললো কি করে? এতদিন আপনারা চালিয়েছিলেন দেশ, হ্যাঁ আপনারা চালিয়েছিলেন। এই রাজনৈতিক দলই কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে এসেছে। কিন্তু আওয়ামী লীগ মাঝখানে এই 15 বছর 2 বছর অপকর্ম করেছে, দেশটাকে পিছিয়ে দিয়েছে 100 বছর, সেটা আপনি বলতে পারেন। তার মানে এই না রাজনীতিবিদদের কোনো অবদান নাই। দেশটা স্বাধীন করেছে কারা স্বাধীন করেছে দেশটা? রাজনীতিবিদদের নেতৃত্বে তো দেশ স্বাধীন হয়েছে। সেদিন ছাত্র জনতা যারা আমরা রাজনীতি করেছি তারাই তো আমরা যুদ্ধে গিয়েছিলাম। ওইসব ভাষমান তারা গিয়েছিল। কয়জন মুক্তিযোদ্ধা আছে তাদের মধ্যে? মন্ত্রী পরিষদ খোঁজেন তো, এই উপদেশ কয়জন মন্ত্রী উপদেশটা আপনার একজন মুক্তিযোদ্ধা আছে বলেন তো? একজন মুক্তিযোদ্ধা, কয়জন মুক্তিযোদ্ধা আছে এর মধ্যে? বিতর্কিত লোকজনকে নিয়ে এসে এখানে আপনারা সরকার গঠন করছেন, আর বড় বড় প্রতিদিনই এক একটা করে আমাদের শুনতে ওসিয়ত শুনতে হয়। ওইসব ওসিয়ত বাদ দিয়ে দেশটা ভালো করে চালান। দেশের মানুষের যে সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সামাজিক নিরাপত্তার অভাব, এই সবগুলি সংশোধন করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন, এদেরকে গ্রেপ্তার করেন,
এদেরকে বাইরে রেখে, এই সমস্ত খুনিদের বাইরে রেখে লক্ষ লক্ষ অস্ত্র আছে, আজ পর্যন্ত একটা অস্ত্র উদ্ধার করতে পারলেন না। এই হলো সরকারের সফলতা। আপনারা দিয়েছেন তো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়েছেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পর কি অস্ত্র উদ্ধার হয়েছে? হয়েছে অস্ত্র উদ্ধার, কেন হচ্ছে না? হচ্ছে না কেন? এই জবাব কি আছে আপনাদের কাছে? এইগুলির দিকে খেয়াল করেন। খেয়াল করার পরে তারপর বাইরের ষড়যন্ত্র আছে, সমস্ত ষড়যন্ত্র আমরা সবাই মিলে একসাথে আন্দোলন করেছিলাম। আপনারা ক্ষমতা আছেন, আমাদের দুঃখ নেই, আপনাদের সহায়তা করতে চাই। সবার প্রতি সম্মান রেখে কথা বলেন, তাহলে আমরা সবাই নিরাপদ হব। তাহলে আমরা কেউ কিন্তু নিরাপদ থাকতে পারবো না। ধন্যবাদ।